নমস্কার, সাফ কথা আমি আপনাদের সঙ্গে রয়েছি রূপা এবং আজকের বিষয় হচ্ছে মিয়া আগ্রাসন। অর্থাৎ আমরা জানি যে ইতিমধ্যে অসম সরকারের তরফ থেকে একাধিক জায়গায় উচ্ছেদ অভিযান চলছে, যারা অবৈধভাবে সরকারি জমি দখল করে রয়েছে, অর্থাৎ যারা বেদখলকারী রয়েছেন তাদের বিরুদ্ধে সরকারের উচ্ছেদ অভিযান তো চলছে। কিন্তু পাশাপাশি যেই খবরগুলো এই মুহূর্তে আমাদের কাছে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, এবার কিন্তু গুয়াহাটি মহানগরও রেহাই পাচ্ছে না। অর্থাৎ গুয়াহাটি মহানগরীর একাধিক জায়গায় কিন্তু একেবারে বেদখলকারীরা একেবারে জমি বেদখল করে তাদের ঘর বানিয়ে সেখানে বসবাস শুরু করে দিয়েছে। একাধিক ছবি আমাদের সামনে এসে পড়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, এবার রাজধানী দখল করতে কি এসেছে মিয়ারা, এমনটাই উঠছে প্রশ্ন। এবং মিয়ারা দখল করছে গুয়াহাটি আদিঙ্গিরির পর এখন পানিখাইতিতে একেবারে মিয়াদের দখলে চলে যাচ্ছে। যেখানেই খালি জমি সেখানেই মিয়ারা, অর্থাৎ বাদ পড়ছে না গুয়াহাটি মহানগরও। এদিকে থমকে গেছে হাইলাকান্দি সংরক্ষিত বনাঞ্চলের উচ্ছেদ। কোর্ট নোটিশ পাঠিয়েছে কোর্টে এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপাতত হাইলাকান্দিতে উচ্ছেদ হচ্ছে না। আগামী কোন সময়ে উচ্ছেদ আবার শুরু হবে বা উচ্ছেদ চলবে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। কোন সময় হতে পারে, কারণ আমাদের সঙ্গে আইনজীবী রয়েছেন এবং সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে বরিষ্ঠ সাংবাদিক রয়েছেন, বরাকের বরিষ্ঠ সাংবাদিক রয়েছেন এবং রয়েছেন আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র সঞ্জীব রায় এবং রয়েছেন ইউডিএফ ফের আইটি সেলের চেয়ারম্যান ফারহাদ আলী জি এবং সঙ্গে আমাদের সঙ্গে ভার্চুয়ালি জুড়ে গেছেন বিজেপি সংখ্যালঘু মোর্চার উপসভাপতি হাফিজুর রহমান লস্কর। প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আলোচনায়। এবং যে আলোচনা আমরা গত কয়েকদিন এর আগেও বহুবার এই উচ্ছেদ নিয়ে আমরা সাফ কথা আলোচনা করেছি, তবে আজকের যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে গুয়াহাটি মহানগরও কিন্তু রক্ষা পাচ্ছে না। এখানেও একাধিক জায়গায় কিন্তু জমি দখল করে, সরকারি জমি দখল করে কিন্তু বসবাস শুরু করে দিয়েছে, অবৈধভাবে বসবাস করে দিয়েছে এক বিশেষ সম্প্রদায়ের মানুষ। সেই সম্প্রদায়দের নিয়ে আজ আমরা আলোচনা করব যে কোথা থেকে হঠাৎ করে তারা এসে গেল এবং আমি ছবি দেখাবো, পিসারকে বলবো সেই ছবিগুলো দেখাতে গুয়াহাটি মহানগরে ঠিক কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে তারা। এমনকি যে সমাধিক্ষেত্র, শহীদদের যে সমাধিক্ষেত্র বানানো হয়েছে সেই জায়গায়ও কিন্তু একাধিক জায়গায় এই ছবিগুলো দেখুন। গুয়াহাটি মহানগরের কিন্তু একেবারে ছবি, যেখানে অবৈধভাবে এক সম্প্রদায়ের, এক বিশেষ সম্প্রদায়ের মানুষ কিন্তু এভাবেই দিনের পর দিন সেখানে বসবাস করে চলেছে। এবং কবে থেকে তাদের এই বসবাস এবং কিভাবে তারা রাজধানীর বুকে এভাবে বসবাস শুরু করতে পারছে সে জায়গায় একাধিক প্রশ্ন রয়েছে। কি হবে সরকারের পদক্ষেপ এবং দিসপুরের কাছে মিয়াদের এই দুঃসাহস কিভাবে, এবং গুয়াহাটিতে কখন চলবে বুলডোজার? কারণ আমরা এর আগে দেখেছি দরং, গোয়ালপাড়া, নগাঁও, শোনিতপুর, লখিমপুর সহ বরাক উপত্যকায় চলেছে প্রশাসনের বুলডোজার। আমি আলোচনায় যাব আমাদের সঙ্গে যেহেতু বরিষ্ঠ সাংবাদিক রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে মৃণালদা রয়েছেন। মৃণালদা, যে ছবিগুলো আমরা গত কয়েকদিন ধরে দেখতে পেয়েছি বা 2024 থেকে বলা যায় এই উচ্ছেদ শুরু হয়েছে, 2025 থেকে শুরু হয়েছে, 24-25 থেকে শুরু হয়েছে সরকারের এই উচ্ছেদ অভিযান। সে জায়গায় আমরা দেখেছি দরং, গোয়ালপাড়া, নগাঁও, শোনিতপুর একাধিক জায়গায় প্রশাসনের বুলডোজার চলছে। কারণ একটাই, কারণ সরকারি জমি দখল করে রয়েছেন, বেদখল করে রয়েছেন এক বিশেষ সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ অবৈধ দখলকারী বা অনুপ্রবেশকারী আমরা বলতে পারি। এই যে প্রেক্ষাপট, এই যে ছবি, আপনি যেহেতু বরিষ্ঠ সাংবাদিক, ঠিক কত বছর ধরে এই ধরনের সমস্যা বা এই ধরনের ছবি উঠে আসছে এবং এই মুহূর্তে যে সরকারের এই পদক্ষেপ, কি বলবেন? নমস্কার, নিউজ লাইভ বাংলার সকল দর্শককে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আর আজকে যেহেতু উচ্ছেদ নিয়ে কথা হচ্ছে, উচ্ছেদের সমস্যা আসামে নতুন নয়। উচ্ছেদ, এই যে জবরদখল, উচ্ছেদ তো হচ্ছে এখন, আর জবরদখলের সমস্যা কিন্তু আমি ভুল বলেছি যে উচ্ছেদের সমস্যা নতুন, মানে জবরদখল নতুন নয়, সেটা অনেক আগে থেকে চলে আসছে। মূলত আমরা যদি ইতিহাস ঘাটাই তাহলে অনেক সময় এর পেছনে ছিল রাজনৈতিক মদত, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। অতীতে আমাদের রাজনৈতিক কিছু স্বার্থান্বেষী নিজেদের স্বার্থের জন্য মানে জবরদখলকে প্রশ্রয় দিয়েছে, যে কারণে আজকে আপনি এই মুহূর্তে গুয়াহাটির কথা বলছেন, গুয়াহাটি মহানগরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মানে জবরদখল চলছে। আপনি রাজধানী দিসপুরের আশপাশে আপনি হাতিগাঁওর অঞ্চল দেখবেন, সেখানে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের অতীতে যারা বিভিন্ন দল করেছে তাদের হোটেল আছে, বাড়ি আছে বিভিন্ন, তারপর পরবর্তীতে আরও গজিয়ে উঠেছে। বিভিন্ন এলাকা এভাবে হয়েছে যে এই এলাকাটা টোটাল আপনি বলছেন যে বিশেষ সম্প্রদায়ের, হ্যাঁ বিশেষ সম্প্রদায়েরই বলা যায়। উচ্ছেদ চলছে আসামে। মুখ্যমন্ত্রী চাইছেন যে আসামে উচ্ছেদ
করে যারা যার ভূমি নেই, ভূমিহীনদের ভূমির সংস্থান দেওয়া, মিশন বসুন্ধরার মাধ্যমে আমি যেহেতু বরাক থেকে আসছি, বরাকেও এই জবরদখলের সমস্যা আছে। পাথারকান্দি অঞ্চলে আপনি নোট করতে পারেন যে পাথারকান্দি অঞ্চলে প্রায় 22,000 ফরেস্ট ল্যান্ড জবরদখল হয়ে আছে। অনেক বিশাল। 22,000 পাথারিয়া, দোহালিয়া বনাঞ্চল অঞ্চলে সেলিং ল্যান্ড আছে প্রায় 15,000-এর মতো। তো পাথারকান্দি বিরাট একটা কনস্টিটিউয়েন্সি, সেই কনস্টিটিউয়েন্সি সর্বস্তরের মানুষ আছে, যেখানে মিক্সড পপুলেশন যেটাকে বলে। শুরুটা কবে থেকে আপনাদের মনে হয়? শুরুটা কবে থেকে? এটা শুরুটা অনেক আগে থেকে। আমি যদি ইতিহাসে যাই তাহলে অনেকে হয়তো বলবে যে এটা ইতিহাসের না। আমি বলতে পারবো যে আসামে 1200 খ্রিস্টাব্দ যেটাকে বলে, 1200 খ্রিস্টাব্দের আগে আসামে কিন্তু কোনো মুসলমান ছিল না। তো মুসলমান আবাদি যতই বেড়েছে, এই সমস্যাটা, ওই যে জবরদখলের সমস্যাটা ততই প্রকট হয়ে দাঁড়িয়েছে। এখন হচ্ছে কি, এখন বিজেপি সরকার ইস্যুটাকে তুলে ধরছে, এটাও ফ্যাক্ট। কিন্তু আগে কংগ্রেস আমলে এই জবরদখল চলছিল, কিন্তু সেই জবরদখলকে কোনোদিন ইস্যু করা হয়নি। আজকে হয়তো ভূমিপুত্রদের নিরাপত্তার স্বার্থ কথা বলে এখন উচ্ছেদ অভিযান চলছে। হ্যাঁ, উচ্ছেদ অভিযানকে অনেক ক্ষেত্রে আমিও নিজে বলি যে না, আসামে উচ্ছেদ চলুক, জমি যাতে জমিহীনদের কাজে লাগে। এই ক্ষেত্রে যদি দেখা যায় যে উচ্ছেদ চলছে, না যারা স্থানীয় তাদের ক্ষেত্রে সরকার ব্যবস্থা নিচ্ছে, তাদেরকে পুনর্বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু তারা স্থানীয় নয়। বিশেষ করে অনুপ্রবেশ যদি আমরা বলি, অনুপ্রবেশকারীদের কিন্তু ভিড় জমেছে অসমের জমিতে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি তারাই বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অনুপ্রবেশ একদম ঠিক কথা। এটার সঙ্গে অনুপ্রবেশের একটা যোগাযোগ অবভিয়াসলি আছে। এখনো দেখা যায় যে আমাদের কাঠিগড়া অঞ্চলের, আমাদের বিভিন্ন সীমান্ত অঞ্চল, যেগুলো বর্ডার এরিয়া, প্রতিদিন ধরা পড়ছে বাংলাদেশ থেকে ছুটে আসছেন। কারা আসছেন? বিশেষ সম্প্রদায়ের মানুষ ধরা পড়ছে। আমরা দেখি অনুপ্রবেশের সমস্যাটা এখনো, যেহেতু বর্ডার পুরোপুরি সিল এখনো হয়নি, তো অনুপ্রবেশ সমস্যাটাও এই যে জবরদখলের জন্য অন্যতম কারণ। আমি এবার বিজেপি সংখ্যালঘু মোর্চার উপসভাপতি হাফিজুর রহমান সাহেব রয়েছেন আমাদের সঙ্গে। হাফিজুর বাবুর কাছে যাব। হাফিজুর বাবু, যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, প্রত্যেকেই আমরা দেখছি গত 2 বছর ধরে যেভাবে অসম সরকারের তরফ থেকে যেভাবে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে, কড়া হাতে দমন করার জন্য, যে যারা অবৈধভাবে রয়েছে সরকারের জমিতে তাদেরকে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে একটাই প্রশ্ন থাকবে, এই মুহূর্তে যে আমাদের কাছে খবর এসে বা যে ছবিগুলো ধরা পড়ছে, গুয়াহাটি মহানগরেও কিন্তু একই ছবি উঠে আসছে, কি বলবেন? নমস্কার। নিউজ লাইভ বাংলার প্রত্যেক দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাই। সমস্ত আসামে, নট অনলি গুয়াহাটি, সমস্ত আসামে যেভাবে আসাম সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে বনাঞ্চল সরকারি জমিকে যারা দখল করেছেন তাদেরকে উচ্ছেদ করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তকে প্রথমে ধন্যবাদ জানাই। এই যে উচ্ছেদ, আজকে কংগ্রেস দীর্ঘমেয়াদী সংখ্যালঘু সম্প্রদায়কে কেবলমাত্র ভোটের স্বার্থে ব্যবহার করে দীর্ঘদিন শাসন চালিয়েছিলেন। আজকে উচ্ছেদ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বেশিরভাগ মানুষ। আজকে সরকারি জমি তারা জবরদখল করেছেন, সেটা প্রশ্রয় একমাত্র দিয়েছেন তৎকালীন কংগ্রেস গভর্নমেন্ট যখন আসামে শাসনে ছিল। আজকে আসামে যখন কংগ্রেস শাসনে ছিল, কেন সংখ্যালঘু সম্প্রদায়কে পুনর্বাসন দেওয়া হলো না? আজকে এর জন্য সম্পূর্ণ দায়ী কংগ্রেস তৎকালীন সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। আমরাও চাই, কেন সরকারি জমিন দখল করে রাখবে? এদেরকে অতি শীঘ্রই এই বেদখল, যারা দখল করেছেন সরকারি জমি, এদেরকে উচ্ছেদ করা হোক, এটাতে আমাদের সমর্থন আছে। এটা কেবলমাত্র কংগ্রেসের ইস্যু, এটা ইস্যু কেন করা হবে? এবং কংগ্রেসের পক্ষ থেকে যারা বলেন আজকে উচ্ছেদ কেন, কালকে উচ্ছেদ কেন, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই,
দীর্ঘমেয়াদী সময়ে কংগ্রেস শাসন করেছিল, আসামের সংখ্যালঘু সম্প্রদায়কে কেবলমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন। আজকে হাইলাকান্দি জেলার দামছড়াতে আজকে উচ্ছেদের জন্য যে সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার, সেটা অত্যন্ত সময় উপযোগী সিদ্ধান্ত। আজকে মহামান্য হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন, কেবলমাত্র আমাদের বিভাগীয় কর্তৃপক্ষের কাছ থেকে একটা সামান্য স্থগিত রাখা হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে দাবি জানাবো, যাদের ডকুমেন্ট নেই তাদেরকে উচ্ছেদ করা হোক, 100% আমরা সমর্থন করি। এবং যারা জবরদখল করেছেন, সরকারি জমি দখল করেছেন, তাদেরকে উচ্ছেদ করা হোক। এটার জন্য যদি কংগ্রেস দল মায়াকান্না করে, দীর্ঘ স্বাধীনতার পরে কংগ্রেস দল মুসলমানদেরকে হাতিয়ার করে বারবার কংগ্রেস শাসনে এসেছিল, তারা জানে যে সংখ্যালঘু সম্প্রদায়কে যে কোনোভাবে নির্যাতিতভাবে রাখতে হবে। আজকে ভারতীয় জনতা পার্টি যে সিদ্ধান্ত নিয়েছেন এবং আসামে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে উচ্ছেদের যে সিদ্ধান্ত নিয়েছেন, এটাকে সমর্থন করা উচিত। এটাকে ইস্যু বানাচ্ছে কেবলমাত্র কংগ্রেস দল। বেশ, আমি এই বিষয়ে একেবারে এই বিষয়ে আমি যাব। কংগ্রেসের মুখপাত্র রয়েছেন, একদমই কংগ্রেস দল জানে হাফিজুর বাবু, যে এখানে কংগ্রেস দল জানে যে মুসলমান সম্প্রদায়ের লোককে এভাবে নির্যাতন করলে তারা তাদের পক্ষে থাকবে। আজকে আসামে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে সিদ্ধান্ত নিয়েছেন, এটা সাদর গ্রহণ করা উচিত, আমরা সমর্থন জানাই। বেশ বেশ, আপনি সঙ্গেই থাকুন। আমাদের সঙ্গে কংগ্রেসের মুখপাত্র রয়েছেন সঞ্জীব বাবু রয়েছেন। সঞ্জীব বাবু, যে প্রশ্নগুলো উত্থাপন করলেন হাফিজুর বাবু, কংগ্রেসের দিকে একেবারে কংগ্রেসকে কটাক্ষ করেছেন, একটা তীক্ষ্ণ সমালোচনা তিনি করছেন। সমস্ত দায় কিন্তু আপনাদের দলেরই, এমনটাই বলছেন। আপনাদের কার্যকালে সমস্ত বিষয়গুলো ঘটেছে। দেখুন, দীর্ঘমেয়াদী সরকার আমাদের ছিল, আমরা কিন্তু মানে অমানবিক কোনো কাজ করিনি, যা দিয়ে একটি কমকে, একটি সম্প্রদায়কে টার্গেট করে পলিটিক্যাল বেনিফিট আদায় করার একটা চক্রান্ত করা হয়। আমরা যাদেরকে পুনর্বাসন দিয়েছি ওরাও আছে, যারা পুনর্বাসন পায়নি, আমি যিনি আমার পূর্ববর্তী বক্তা ওনাকে জিজ্ঞেস করছি, বিগত 10 বছরে আপনারা কজনকে পুনর্বাসন দিয়েছেন? আজকে ডেটে 12 বছর হয়ে গেছে কেন্দ্র সরকার, এনডিএ সরকার, 10 বছর হয়ে গেছে প্রায় আসাম সরকার, যেখানে বিজেপি নেতৃত্ব দিচ্ছে। এই 12 বছর এনডিএ সরকার, 10 বছর স্টেট গভর্নমেন্ট বিজেপি, এখানে হোম মিনিস্ট্রি কার, এখানে বিএসএফ কার আন্ডারে কাজ করছে, এখানে ডিফেন্স মিনিস্ট্রি কার আন্ডারে কাজ করছে। আজকে বারবার বলা হয় যারা এখানে ঘুষপেটি বলে যাকে বর্ণনা করা হচ্ছে, আজকে কিভাবে আপনাদের আন্ডারে বিএসএফ থাকা সত্ত্বেও, আপনাদের আন্ডারে হোম মিনিস্ট্রি, ডিফেন্স মিনিস্ট্রি থাকা সত্ত্বেও কিভাবে আপনারা বারবার দায়িত্ব নিয়ে বলছেন যে আজকের ডেটে আমাদের দেশে ঘুষপেটির সংখ্যা বেড়েই যাচ্ছে। তাহলে আপনারা দায় স্বীকার করুন যে আপনারা হোম মিনিস্ট্রি, ডিফেন্স মিনিস্ট্রি এবং বিএসএফ ফেল করেছে। হোম মিনিস্ট্রি যেহেতু আজকের ডেটে এইসব ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল, একদমই। হাফিজুর বাবু কিছু বলছেন পিসিআর। সরকার আসামে ছিল, আসামে দীর্ঘদিন 30 বছরের অধিক সরকার ছিল। তৎকালীন সময়ে আপনারা কেন যারা সরকারি জমি দখল করে রেখেছিল তাদেরকে আপনারা প্রশ্রয় দিয়েছেন? আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আপনারা ধন্যবাদ দেওয়া উচিত। আজকে সরকারের জমিনকে বেদখল করছেন, সরকারের জমিনকে বের করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সাহসী পদক্ষেপ নিয়েছেন, এটা আপনারা ধন্যবাদ দেওয়া উচিত। আজকে আপনারা যখন সরকারে ছিলেন কেন এই পদক্ষেপ নিলেন না? আজকে মাত্র ভারতীয় জনতা পার্টি 10 বছর হয়েছে, 10 বছরের ভিতরে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় পুনর্বাসনের কাজ চালিয়ে যাচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে সমস্ত আসামে হাজার হাজার বিঘা জমি দখল করে রেখেছিলেন যারা, তাদেরকে উচ্ছেদ করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে আপনারা ইস্যু বানাবেন না, এটা আপনাদের লজ্জা থাকা উচিত। আপনাদের সরকারের আমলে অনেক তাবড় তাবড় সংখ্যালঘু মন্ত্রীরা ছিলেন, অনেক মন্ত্রীরা ছিলেন, কেবলমাত্র মুসলমানদেরকে আপনারা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন। আজকে আপনাদের দলের গৌরব গগৈ মহাশয় সেই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য উচ্ছেদের জন্য একটা বাক্য প্রয়োগ করেন সামনে নির্বাচন। নিশ্চয়ই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ
তার আপনারা প্রতিহত যদি জবাব দেবেন। তকমা লাগিয়ে আপনি কথা নিশ্চয়ই বলেন, জানেন তাহলে সঞ্জীব বাবু, আপনারা encroacher সমস্ত কে encroacher আসামে বলুন। যেভাবে ওই মিয়া, জবরদখল করা হচ্ছে, আপনারা encroacher কে এটাতে encroacher আপনারা বলুন। ইস্যু কেন বানাবেন? হিন্দু encroacher হোক বা আপনারা মুসলমান যদি encroacher বলেন হোক, 10 বছরে encroachers are কতটুকু encroachers। পুনর্বাসন আপনারা করা মিয়া হচ্ছে, encroacher বলে মাননীয় মুখ্যমন্ত্রী রিমোট মহোদয় কন্ট্রোলে ধীরে কাজ ধীরে করবেন না। পুনর্বাসন দিচ্ছেন, নাগপুর থেকে কিন্তু রিমোট চালানো সবচেয়ে হবে, বড় কথা হচ্ছে দিসপুর থেকে রিমোট আজকে চালানো হবে। সরকারি জমি আপনারা বের বসে করতে বসে কোনো কংগ্রেসের মুখ্যমন্ত্রী ইতিহাস এভাবে কোনো টেনে এনে সাহসী নিজের পদক্ষেপ নেননি। হাল মাননীয় চাপড়া মুখ্যমন্ত্রী বাঁচাবার চেষ্টা করবেন। ডক্টর হেমন্ত আপনারা বিশ্ব ফেল শর্মা করেছেন মহাশয় গত 12 যে বছর। পদক্ষেপ নিয়েছেন, সেন্ট্রাল আজকে ওয়াইজ আপনাদের লজ্জা আপনারা থাকা ফেল উচিত। করেছেন গত 10 সমস্ত বছর আসাম আসামে লেভেলে। যেভাবে আপনারা নিজেই যে স্বীকার করেছেন। বেদখলের কংগ্রেস বলছে গ্রাস কংগ্রেস করে বলছে ফেলেছে, বিজেপি ফেল আজকে করেছে এবং বিভিন্ন বিজেপির তরফ থেকে জেলাতে উঠে আসছে আজকে যে কংগ্রেসের দখলদারি আমলেই এই ধরনের অনুপ্রবেশ ঘটেছে এবং অসমে কিন্তু এই অনুপ্রবেশকারী বা সংখ্যালঘুদের যারা অবৈধ সংখ্যালঘুরা রয়েছেন তাদের কিন্তু যে সমাগম বা তাদের যে তারা যেভাবে অবৈধভাবে সরকারি জমি দখল করে রয়েছে একমাত্র কংগ্রেসের আমল হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে এআইডিএফ এর আইটি সেলের চেয়ারম্যান ফরহাদ আলীজি রয়েছেন। ফরহাদ বাবু, যে বিষয়গুলো উল্লেখ করা হচ্ছে বিজেপির তরফে কংগ্রেসের তরফে, আপনারা একটা সংখ্যালঘু দলের আপনারা অংশ বা নেতা, সে জায়গায় দাঁড়িয়ে এই যে সংখ্যালঘু যারা অবৈধ সংখ্যালঘু, আমি বলবো যারা অবৈধ সংখ্যালঘু, তারা অবৈধভাবে যারা রয়েছেন বেদখল করে রয়েছেন, তাদের ক্ষেত্রে আপনাদের দল এখনো পর্যন্ত কি করেছে? কারণ যেভাবে গোটা অসমে ছড়িয়ে পড়েছে কোট আনকোট, আমি যদি বলি মিয়া সম্প্রদায়ের লোক এই যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই ক্ষেত্রে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, তাদের ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন যারা বৈধ এবং যারা অবৈধ? দেখেন, এখানে আপনি বলেছেন অবৈধ সংখ্যালঘু। আমি জানি না যে অবৈধ শব্দটা কেন ব্যবহার হচ্ছে আর অবৈধ সংখ্যালঘু বলতে কে। আর এখানে কয়েকটা শব্দ ইউজ হয়েছে, যেরকম ধরেন এনক্রোচার হোক, আপনার অবৈধ মিয়া আগ্রাসনকারী। তো এই শব্দগুলো আমরা কেন ব্যবহার করছি? 1971 ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট বিজেপির ডাবল ইঞ্জিন, যেখানে নাকি পুশব্যাকের মতো একটা ইলিগেল একটা পাওয়ারফুল পুশব্যাক করা হচ্ছে, সেই সময় আপনার 1971 পরে আসা লোক কে 10 বছর আজকে 15 বছরের গভর্নমেন্টের পরে তারা কেন আসামে থাকতে পারছে? ইলিগেল মুসলিমস কোন জায়গায় আছে? তো এখন যতগুলা আপনার এভিকশন, আমি একটু বলে রাখি হাফিজুল, যারা বৈধ নথিপত্র দেখাতে পারছে না, জি আমার মনে হয় আমি ঠিকই বলছি সুব্রজ্যোতি, যারা বৈধ যাদের এখানে একটা আইন রয়েছে 1950 অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টের আওতায় ওনাদেরকে এক্সপাল করা হচ্ছে। একদমই তাদের আগে তো সেরকম কোনো ইনিশিয়েটিভ ছিল না, এই দেখেন আইনের নলেজই ছিল না। আপনার একটা কথা বলি যে কংগ্রেসের সময় যেসব লোকদেরকে আপনার মাটির পাট্টা দেওয়া উচিত ছিল, সেটা কিন্তু কংগ্রেসের দীর্ঘকালীন শাসন ব্যবস্থায় তারা করেন নাই। তারপরে আসলো কি যে আজকের ডেটে যেটা আপনার শুধুমাত্র চলছে মিয়া আগ্রাসনকারী, মাটি বেদখলকারী, তো এইটা টোটালি একটা মিডিয়া ট্রায়াল। যদি আপনি গ্রাউন্ড রিপোর্টটা কালেক্ট করতে যান, তাহলে কিন্তু প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ আজকের সময় কিন্তু সরকারি মাটিতে আছে, তারা সরকারি মাটিতে আছে। কিন্তু শুধুমাত্র বিজেপির শাসনকালে মুসলমান হিন্দু মুসলমান করার জন্য এই মিয়া মুসলমানকে তারা সামনে নিয়ে আসছে, যেটা নাকি মিডিয়াও আপনার কোনো মিডিয়াও এই জায়গায় সহায় করছে। তারপর আরেকটা কথা যে বিজেপি এই যে এই উচ্ছেদগুলো নিয়ে তারা এত ধরনের যেটা আপনার ঢোল বাজানো হয়, এটা বাজানোর পিছনে আরেকটা কারণ হয়েছে যে আসামের সম্পত্তি যখন নাকি সুস্থ আসাম থেকে যখন সম্পত্তি কর্পোরেট ওয়ার্ল্ডকে দিবে, তখন কিন্তু সারা আসামে প্রতিবাদ শুরু হবে। এই প্রতিবাদ ঢাকার জন্য শুধুমাত্র মুসলমানকে এইখানে টার্গেট বানিয়ে কিন্তু এই পর্যন্ত আসামের মাটি কিন্তু অনেক হাজার হাজার বিঘা মাটি কিন্তু আপনার কর্পোরেট ওয়ার্ল্ডকে দিয়েছে। শুনেন পুরো বিষয়টি সম্পর্কে একদম আমি দেখেন, একটা সিলেক্টিভ শুধুমাত্র আপনার নিয়ে বিজেপি শুধুমাত্র কাজ করতেছে এইখানে। আর তারপরে আজকের সময় পর্যন্ত যেসব নাকি অঞ্চলে তারা ইভিকশন করলো, ওইসব অঞ্চলের মানুষকে দুবারা কেন তারা এস্টাবলিশমেন্ট দিচ্ছে? তারা কিন্তু কিসের জন্য তারা অন্য জায়গায় মাটি দিচ্ছে? তাহলে আরে আপনাকে ঘটনা বলছি, ইলিগ্যাল হয়েছে গ্রাউন্ড রিপোর্টে যা ইলিগ্যাল সব জায়গায় পাওয়া যাবে, সব জায়গায়। শুধুমাত্র মুসলমান ইলিগ্যাল, মুসলমান এই জায়গায় মুসলমান করার কারণটা আরে বলা হয়েছে অ্যাপ্লাই করার জন্য, ওদের কাগজপাতি মাটি ওদের অলরেডি আছে অন্য জায়গায়, ওরা এখানে এসে
গুয়াহাটি ক্যাপচার হয়ে যাচ্ছে। সম্প্রদায়ের লিডাররা আছেন তারা যেন কেন আসামের কেন মুসলমান সম্প্রদায়ের কাছে ভোট চাওয়ার মুসলমান অধিকার থাকবে না। মুসলমান কোন লোক যদি গুয়াহাটিতে আসে তাতে কি আমার সমস্যাটা কি? না, না, যে সমস্যা এখানে গুয়াহাটির নয়। পাহাড়ে তো অন্যান্য যে কোনো সবাই রিলিজিয়াস eviction পিপল হচ্ছে, সবাই আছে, eviction হচ্ছে। প্রত্যেক হিন্দু সবাই মুসলিম eviction, সবাই আপনি আছে, সেটাকে খ্রিস্টান, সমর্থন করুন। শুধুমাত্র সবাই মুসলমান কেন eviction হচ্ছে। আগ্রাসনকারী হবে? সবাই মুসলমানের কি eviction হচ্ছে। গুয়াহাটিতে থাকার অধিকার নাই নাকি? সবাই eviction কেন হচ্ছে। আসবে না? সবাই আসতে হবে, eviction হওয়া 100% আসবে। কেন আসবে না? কিন্তু বৈধ তাকে নথিপত্র- দেখে ভয় করতে হবে। বৈধ আসতে নথিপত্র হবে। থাকতে হবে ফিরাদ বাবু। দেখেন এইখানে বলছি যে বৈধ নথিপত্রের কথা, বৈধ নথিপত্র না থাকা হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আছে। তারা একটা সময় আসছিল এই জায়গায়, কিন্তু ওরা যাদের সংখ্যা বেশি তাদেরকে আনা হচ্ছে সামনে। কাদের সংখ্যা বেশি সংখ্যা- কাদেরকে বেশি দেখা যাচ্ছে? নাম্বারসটা সুব্রত, তুমি শুধুমাত্র বলতে পারবে যে- আমি যে- নাম্বারসটা সময় দিব, শুধুমাত্র আমাকে আপনার বলার সুযোগ দিলে আমি জিনিসটা বলবো। বলেন আপনি। দেখেন একটা জিনিস হচ্ছে গিয়ে যে যারা ইলিগেলি এনক্রোচমেন্ট করেছেন এই সব ল্যান্ডে, ওনারা কোর্টেও গেছিলেন, কোর্টও ওনাদেরকে কোনো ধরনের ওনাদেরকে স্যাটিসফ্যাক্টরি কোনো অর্ডার দেয় নাই। কারণ ওনাদের যখন গভর্নমেন্ট বলেছে যে আপনারা যারা ল্যান্ডলেস, যাদের ইভিকশন হচ্ছে, আপনারা ডিসি অফিসে গিয়ে ল্যান্ডের জন্য ল্যান্ডের অ্যালটমেন্টের জন্য অ্যাপ্লাই করুন, তখন কি দেখা গেছে ইন্টারেস্টিং ফ্যাক্ট, দেখা যাচ্ছে কি এদের অলরেডি ল্যান্ড আছে, মাটি আছে বিভিন্ন জায়গায়, ওনারা এখানে এসে গভর্নমেন্ট প্রপার্টি দখল হয়ে যাচ্ছে। তাহলে আর এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, বলা হচ্ছে উনি বলছেন যে এটা কেন রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে দেখা হচ্ছে, সেরকম কিছু না, দেখানো হচ্ছে কারণ লার্জ অ্যামাউন্ট কারা এখানে সবাই Large রিভিকশন amount, হচ্ছে, yes, large amount কারা। সবাই রিভিকশন হচ্ছে, এটাকে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে দেখার প্রয়োজনই নাই। এখানে হচ্ছে কি লার্জ পপুলেশন কারা সেদেরকে দেখানো হচ্ছে। অফকোর্স মিডিয়া তো আচ্ছা, ক্যামেরা যখন যেদিকে ঘুরানো হবে, কারা কতজন সেখানে বসতি আছে সেটা তো দেখাই একদমই যাচ্ছে। একদমই সুব্রজ্যোতি, যেই বিষয় নিয়ে আজকে আমাদের সাফ কথার আলোচনা হচ্ছে সেটা হচ্ছে উচ্ছেদ তো চলছেই। যারা সরকারি জমি বেদখল করে রয়েছে বছরের পর বছর, যাদের বৈধ নথিপত্র নেই, তাদের ক্ষেত্রে কিন্তু সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এবং ইতিমধ্যে দরং, গোয়ালপাড়া, নওগাঁ, শোনিতপুর, লক্ষ্মীপুর সহ বরাক উপত্যকাতেও সরকারের উচ্ছেদ অভিযান চলছে, প্রশাসনের বুলডোজার চলছে। তবে আজকের একেবারে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুয়াহাটি মহানগরও কিন্তু তার থেকে রেহাই পায়নি। আমি আবারও পিসিআরকে বলবো ছবিটা দেখাতে, আমি জায়গাগুলো ঠিক উল্লেখ করব কোন কোন জায়গায় এই মুহূর্তে অবৈধ অনুপ্রবেশকারীদের যে ছবি উঠে আসছে। আমি বলবো আদিঙ্গিরির পর এখন কিন্তু দেখা যাচ্ছে পানিখাইতিতে একেবারে মিয়াদের বেদখল, অর্থাৎ এক বিশেষ সম্প্রদায়ের বেদখল। সরাইঘাট সেতুর কাছে কয়েকশো পরিবারের সেখানে বসবাস এবং দেখা যাচ্ছে যে 860 জন শহীদ, অসমের যারা শহীদ হয়েছেন সেই শহীদ স্মারকের কাছেও কিন্তু একেবারে এক বিশেষ সম্প্রদায়ের লোকের জনবসতিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে সে সমস্ত এলাকা। এবং দেখা যাচ্ছে যে অর্থাৎ জোনাকিনগর, খেরবাড়ির পর এবার ইকরাবাড়িও দখল মিয়া সম্প্রদায়, অর্থাৎ মুসলমান সম্প্রদায়। কেন আমি বারবার এই কথাটা বলছি মিয়া বা মুসলমান, যখন আমাদের ক্যামেরা সেখানে গিয়ে পৌঁছয় সে বিশেষ সম্প্রদায়ের লোকজনের ঘরবাড়ি কিন্তু চোখে পড়ে। আমি এবারে একটু সামনে রাখবো সেখানকার স্থানীয় মানুষের প্রতিক্রিয়া, তারা কি বলছেন এ বিষয়ে। পিসিআর। বহিৰাগত মিয়া মুছলমানৰ বাসগৃহ আজি এটা কাইলৈ এটা কৈ এতিয়া একোখন গাঁৱত পৰিণত হৈছে। লাহে লাহে মানে এই অঞ্চলটো খুব এটা মানে বেয়াৰ ফালে গতি কৰা এটা অঞ্চল হিচাপে পৰিগণিত হ'বলৈ গৈছে। বহিৰাগত মিয়া মুছলমানৰ বাসগৃহ আজি এটা কাইলৈ এটা কৈ এতিয়া একোখন গাঁৱত পৰিণত হৈছে। লাহে লাহে মানে এই অঞ্চলটো খুব এটা মানে বেয়াৰ ফালে গতি কৰা এটা অঞ্চল হিচাপে পৰিগণিত হ'বলৈ গৈছে। আপনারা শুনলেন, বলা হচ্ছে বহিরাগত মিয়া মুসলমানদের সেখানে বসতি হচ্ছে এবং একটি গ্রামে পরিণত হয়েছে বহিরাগত মিয়া মুসলমানদের। আমি আবারও যাব এআইডিএফ এর আইটি সেলের চেয়ারম্যান ফরহাদ আলী বাবুর, যে প্রশ্নটা এর আগে করছেন, কেন গুয়াহাটিতে মুসলমানরা থাকতে পারবেন না বা বিশেষ সম্প্রদায়ের লোকরা থাকতে পারবেন না, এবং উচ্ছেদ শুধু কি একটা সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে করা হচ্ছে নাকি বা অবৈধভাবে কি একটা সম্প্রদায়ের মানুষের সেখানে বসবাস করছে নাকি। কিন্তু এই যে স্থানীয়দের বক্তব্য আমি সামনে রাখলাম, ফিরাদ বাবু কি বলবেন এ বিষয়ে এখন? একটা কথা কি যে দেখেন, একটা ফ্যাক্ট আছে যে যদি কোনো ব্যক্তির অন্য কোনো জায়গায় মাটি আছে, তারপরে উনি অন্য কোনো একটা জায়গায় গিয়ে সরকারি মাটিতে আসেন, তাহলে ওটা লিগেল, ওটা ওই ওনাকে ইভিকশন করাটা এটা আমরা কোনোদিনও বিরোধ করি নাই। কিন্তু ইভিকশন করার একটা স্টাইলও আছে। তো এই যে ফ্যাক্টটা বললাম, এই ফ্যাক্টটা শুধুমাত্র মুসলমানের কাছেই আছে এরকম না, সব হিন্দু সম্প্রদায় সবার কাছে, খ্রিস্টান তারাও আছে। আজকে গুয়াহাটির যেসব লোকেশন দেখানো হচ্ছে,
আর এই জায়গায় ধরেন দু একজন মানুষ আজকের ডেটে হিমন্ত বিশ্ব শর্মা এরকম ধরনের একটা সিচুয়েশন করে দিয়েছে, ওই জায়গায় মিডিয়া ডেকে নিয়ে তারা স্থানীয় মানুষ ওই জায়গায়, কারণ কি এই যে মানুষগুলো শত মানুষ হাজার হাজার মানুষ আজকের সময় আসে ওখানে, ওই জায়গায় আপনার কংক্রিট আমরা ওখানে লোককে জিজ্ঞেস করেছি, এই যে এক ভদ্রলোককে দেখা গিয়েছিল ওখানে, কারণ কি বলছে, আমরা জিজ্ঞেস করেছিলাম আপনারা কবে এসেছেন, কিভাবে এসেছিলেন, তিনি কিচ্ছু বলতে পারেননি। না না, এইটা দেখেন ওই জায়গায় যে আপনার আজকের ডেটে কংক্রিটের ঘরও আছে ওই জায়গায়, তো এই কংক্রিটের ঘরটা তো একদিনে হয় না, ওই জায়গায় কোনো একটা কারণ আছে। শুধুমাত্র একটা ইলিগেল জায়গা যে শুধু এরকম ব্যাপকভাবে দখল করবে সে একটি কারণ, এই সময় বিশেষ কিছু কারণ থাকে তার পিছনে, হয়তো কোনো একটা কারণ, কোনো মানুষ এনে ওনাদেরকে বসতে দিয়েছেন, এরকম ধরনের কোনো একটা কালপ্রিত এখানে আছে। যদি সরকারি মাটি হয়, যে সরকারি মাটিতে যে আজকের সময় যে আপনার কংক্রিটের ঘর তারা বানিয়েছে, তাহলে কেউ না কেউ তো তাদেরকে ওই জায়গায় সুযোগটা দিয়েছেন। কারণ আমি একজন ব্যক্তি, আমি আজকের সময় যদি বরাকে গিয়ে কোনো একটা মাটি দখল করতে হয়, তা আমার তো সাহস থাকবে না। আমি শিক্ষিত, তবুও তো আমার সাহস হবে না কোনো একটা মাটি জায়গায় গিয়ে বসার জন্য। আলটিমেটলি কেউ না কেউ কোনো একটা মকসদ নিয়ে ওই জায়গায় তারা বসছে, তার জন্য যদি ইলিগাল হয় ইভিকশন করুক, নো ইস্যু, প্রবলেম নেই। প্রশ্ন কিভাবে তারা বসলো সুব্রদীপ? না আমি তো একটা কথা বলবো যে এগুলো সমস্যা বহুত আগের সমস্যা, যেটা মৃণালদা সবাই প্রথম বলেছিল, আমি এটাকে কন্টিনিউ করতে চাই। এগুলো কিছু জিনিস আছে যেগুলো পূর্বতন সরকার যারা ছিল এরা কোনোদিন হাতই দিতে চায়নি, বিকজ তারা সব সময় সমস্যা জিয়ে রেখে কিভাবে নিজের নৌকা পার করা যায় সেই ব্যাপারে ব্যস্ত ছিলেন। এগুলো আজ কি দেখা যাচ্ছে, আজ হচ্ছে গিয়ে আমরা আজ যে ডিজিটাল যুগে দাঁড়িয়ে আছি, আমরা কর্মসংস্থানের কথা বলছি, আজ যদি গভর্নমেন্ট ল্যান্ড বা গভর্নমেন্ট যদি কোম্পানিগুলোকে যদি ল্যান্ডই অ্যালটমেন্ট দিতে না পারে, আমরা এখানে কিন্তু ডাবল একটা আমরা কথা বলছি। প্রথমে বলছি কি আমরা কোম্পানিদেরকে কেন আমরা উচ্ছেদ করে কেন কোম্পানিদেরকে জায়গা দিব, সেকেন্ড হচ্ছে কি আবার আনএমপ্লয়মেন্টের প্রবলেম নিয়েও আমরা কনসিয়াস। দুটো তো একসাথে চলতে পারে না। তাহলে যদি আমরা এইসব ল্যান্ড যদি আমরা কর্পোরেটকে যদি দেই, আমি এক্সাম্পল ধরলাম, তাহলে তো এমপ্লয়মেন্ট জেনারেট হবে। সেগুলো জিনিস একটার সাথে ইন্টারকানেক্টেড, যেগুলো আগে কোনোদিন হয় নাই, কারণ আগে আনএমপ্লয়মেন্ট রেট আগে প্রচুর হাই ছিল, সেগুলো সেই ব্যাপারে কোনো চিন্তাধারা ছিল না। অ্যাডভান্টেজ আসাম করে কোম্পানি জানার ব্যাপারেও কোনো চিন্তা ভাবনাই ছিল না। আজ আমাদের এখানে এত বড় ইনভেস্টার হাব হচ্ছে, এখানে একটার পর একটা বিভিন্ন লোকেশনে ইন্ডাস্ট্রি লাগছে, তো সের জন্য আমাদের ল্যান্ডের প্রয়োজন আছে এবং অ্যাকর্ডিংলি গভর্নমেন্ট প্রসিড করছে। আজ আপনি জাগি রোডের কাছে দেখুন কত বড় টাটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি এখানে স্থাপন হয়েছে। আগামীতে যেগুলো জায়গা আজ আমরা আনইউজড, মানুষ উইদাউট গভর্নমেন্ট রেভিনিউ আজ যারা আছে, এর আগে কেন হয়নি সুব্রত, এর আগে কেন হয়নি? আমি একটু সঞ্জীব দার কাছে যাব। সঞ্জীব বাবু, আপনাদের সময়কালে এই অনুপ্রবেশ ঘটেছে বা এই ধরনের প্রশ্ন উঠছে, বা আপনাদের প্রশ্রয়ে একেবারে সংখ্যালঘুরা, অবৈধ যারা অনুপ্রবেশকারীরা তারা একেবারে অসম চেয়ে গেছে এবং ভোটের স্বার্থেই আপনাদের সবসময় সংখ্যালঘুর ভোট চাই, তার জন্য আপনাদের ভোটের রাজনীতি করতে এদেরকে প্রশ্রয় দিয়েছেন এবং অসমের জায়গা করে দিয়েছেন। এই যে অভিযোগগুলো আপনাদের দলের বিরুদ্ধে উঠছে, কি বলবেন, কিভাবে ব্যাখ্যা করবেন? আর এবং আরো একটা প্রশ্ন, এর আগে আপনারা কেন আপনাদের শাসনকালে কেন আপনারা কোনো ধরনের পদক্ষেপ নেননি? যেভাবে আপনি বলছেন যে ভোটের স্বার্থে হয়তো বা আমরা সেই উচ্ছেদ করিনি, আমি একটু উল্টো দিকে বলছি, ভোটের কারণেই এই উচ্ছেদগুলো হচ্ছে। যে বর্তমান সরকার যে গুরুদায়িত্ব নিয়ে মাঠে নেমেছে যুদ্ধকালীন তৎপরতায়, সেটা ভোটের স্বার্থেই হচ্ছে। আরেকটি কথা বলে দিই যে আপনার যে নামগুলো উল্লেখ করলেন, যেখানে হয়তো মিয়া শব্দ ব্যবহার করা হচ্ছে, মিয়া বসতি এখানে উঠে আসছে, আমার কথা হচ্ছে সরাইঘাট সেতুর সামনেও আপনি উল্লেখ করলেন, এখানে অনেক বসতি এখন মানে কি বলবো ভিলেজ গ্রো করছে এখানে। আমার ব্যাপারটা হচ্ছে যে 2016-তে বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 2016-র যে নির্বাচন সেটা সরাইঘাটের শেষ যুদ্ধ, কিন্তু সরাইঘাটের শেষ যুদ্ধ জয় করার পরে সরাইঘাটের সেতুর পাশে যে মিয়া মুসলমানরা দখল করছে সেটা উনি দেখতে ভুলে গেলেন। যে আমার মনে হয় সরাইঘাটের শেষ যুদ্ধের পরে যদি উনার মাথায় থাকতো যে আমরা যুদ্ধটা জয় করেছি, এখন থেকে আমরা আমাদের পদ্ধতিতে কাজ করব, তো 2026-এ এসে উনি বলতেন না যে সরাইঘাটের সামনে হয়তো মিয়ারা জবরদখল করছে বা বিভিন্ন জায়গায় দখল করছে। দ্বিতীয় কথা হচ্ছে যে একটা বাড়ি যদি কেউ বানায়, একটা কোনো ডিপার্টমেন্টের অধীনে যদি জায়গা থাকে, ফরেস্ট ল্যান্ড হোক বা রেলওয়ে ল্যান্ড হোক বা যা কোনো ডিপার্টমেন্টের অধীনে ল্যান্ডের উপরে কেউ যদি বাড়ি বানায়, সেই বাড়িটা তো একদিন দুদিন বা 2 মাস 4 মাসে হয় না, সেখানে কনস্ট্রাকশন একটা পদ্ধতি আছে, ঠিক আছে?
সেই পদ্ধতি মিনিমাম প্রায় 6 মাস 7 মাস 1 বছর 1.5 বছর 2 বছর লাগে। তা আমার প্রশ্ন হচ্ছে, যে ডিপার্টমেন্টের অধীনে ভূমিগুলো আছে, জমিনগুলো আছে, জায়গাগুলো আছে, সেই জায়গাতে যদি কেউ দখল করছে, বাড়ি বানাচ্ছে, ওরা কি কুম্ভকর্ণ নিদ্রায় ছিল? সরাইঘাটের শেষ যুদ্ধ যিনি করেছেন, জয়লাভ করেছেন, সরাইঘাটের পাশে জমিন দখল হচ্ছে, সে উনি দেখেননি? সে ডিপার্টমেন্ট দেখেনি? বা আইবি দেখেনি? হোম মিনিস্ট্রি দেখেনি, যা মুখ্যমন্ত্রীর আওতায় আছে? বেশ, আমার মনে হয় আপনি যে প্রথম প্রশ্নটি বলেছিলেন যে কংগ্রেস নাকি ভোট ব্যাংকের জন্য উচ্ছেদ করেনি, আমি বলছি যে গ্রাস নিয়ে একটা পলিটিক্যাল এজেন্ডাকে বানিয়ে এখন উচ্ছেদগুলো হচ্ছে, যেহেতু আগামীতে নির্বাচন। তাই আমার মনে হয় নিজের ভুল ত্রুটিকে স্বীকার করে, দায়িত্ব নিয়ে স্বীকার করা, যে সরকার ফেল করেছে, হাফিজুর বাবু। আইবি ফেল হাফিজুর করেছে, বাবু, হাফিজুর হোম বাবু। মিনিস্ট্রি ফেল করেছে, বিজেপি ডিফেন্স ভোট মিনিস্ট্রি ব্যাংকের ফেল করেছে, রাজনীতি হোম করছে মিনিস্ট্রি ফেল উচ্ছেদের করেছে। মধ্য দিয়ে। বাবু একটু আগে বলেছেন, রাজনীতি উচ্ছেদ করে হচ্ছে, সঞ্জীব বাবু উচ্ছেদ না একটু করে আগে রাজনীতি হয় বলেছেন না। যে তারা ভোটের স্বার্থে উচ্ছেদ করেনি। ভারতীয় জনতা পার্টি ভোটের স্বার্থে নয়, আজকে 85% না, 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 আপনি 90% বোধহয় মুসলমান ঘুমেছিলেন। সম্প্রদায়ের ভোট আমি গ্রহণ বলেছি করে যে কংগ্রেস অভিযোগটা দল। লাগানো হয়েছে আজকে যে সঞ্জীব বাবু কংগ্রেস দল বলেছেন উচ্ছেদ যে করেনি ভোটের ভোটের স্বার্থে। স্বার্থে আমি উচ্ছেদ উল্টো দিকে করেননি। বলেছি, ভারতীয় ভোটের জনতা স্বার্থে পার্টি উচ্ছেদগুলো হচ্ছে। সংখ্যালঘু আপনি সম্প্রদায়ের ওটা ভোট ঘুমেছিলেন। 95% পায় না, 95% ভোট পায় কংগ্রেস। মুসলমান সম্প্রদায়ের সেই জন্য তো উপর ভরসা হিন্দু করে ভোট কংগ্রেস ব্যাংকের আসামে ধস আছে। নামছে আসামে। আপনি একটু আগে হিন্দু ভোট বলেছেন ব্যাংকের ধস যে নামছে। সেই উচ্ছেদের হিন্দু ভোট ব্যাংক একাকার করার জন্য ভোটের স্বার্থে মিয়াদেরকে আপনারা উচ্ছেদ বদনাম করেননি, করে কিন্তু জমি ভারতীয় অধিগ্রহণ জনতা করার পার্টি একটা আপনারা দেখুন, অপবাদ লাগানো আসামের হচ্ছে, জনগণ জানেন, যাতে হিন্দু আপনি ভোট সঞ্জীব ব্যাংকটাকে বাবু এক জায়গায় জানেন, রাখা হয়। হিন্দু ভোট ব্যাংকের ধস নামছে 85% আমাদের। 90% ভোট আপনারা যাতে হিন্দু সংখ্যালঘু ভোট ব্যাংকের ধস সম্প্রদায়ের নামছে, মানুষের ভোট সেটাকে ভারতীয় রক্ষা করার জনতা জন্য পার্টি একটা পায়নি। কর্মপন্থা নিয়েছে। একমাত্র কংগ্রেস সরাইঘাটের দল শেষ যুদ্ধের সংখ্যালঘু পরেও সম্প্রদায়ের ভোট আজ অব্দি পেয়েছেন। যুদ্ধ চলছে। আজকে আর সরাইঘাটের পাশের আসামের জমি মাননীয় দখল হচ্ছে। মুখ্যমন্ত্রী আপনাদের ডক্টর লজ্জা হেমন্ত হয় না? বিশ্ব শর্মা মহাশয় যখন উচ্ছেদ অভিযান আরম্ভ করেছেন, সরকারি জমি উদ্ধার হাফিজুর করার বাবু, জন্য হাফিজুর সাহসী বাবু, পদক্ষেপ সঞ্জীব নিয়েছেন, বাবু বলছেন যে তখন সরাইঘাটে কংগ্রেসের লিডারদের ঘুম সরাইঘাটের ছাড়াচ্ছে। পাশে সরাইঘাটের আজকে পাশে যে বিগত 30 বছর আগে কংগ্রেসের ঘুম ছাড়া উচিত ছিল। সঞ্জীব বাবু প্রশ্ন 12 বছর তুলেছেন থেকে যে আগামী সরাই- ঘুমটা 26 ভাঙেনি। নির্বাচন না কেন্দ্র সামনে সরকার, রেখে না আসাম সরকারের। আজকে কংগ্রেসের যে নির্বাচনের মেকিগরজ, সময় ঘুমটা ভাঙবে এটার আগে আপনাদের। আমি সঞ্জীব বাবুর কাছে যখনই নির্বাচন একদম আসবে, সংক্ষেপে তখন একটা ঘুমটা ভাঙবে স্পষ্টীকরণ আপনাদের। চাই। আজকে তাহলে কি যতদিন সরাইঘাটের শেষ থেকে যুদ্ধ উচ্ছেদ জয় আরম্ভ হয়নি? হয়েছে, আপনারা যদি 2016 থেকে এত সরাইঘাটের শেষ সংখ্যালঘু যুদ্ধ দরদি ছিল, ছিলেন, সেটা জয় হয়নি, সত্যিকার যুদ্ধ অর্থে চলছে যদি এখনো। আপনারা সংখ্যালঘুদের জন্য দরদ দেখান, তাহলে আপনাদের দলের কোন নেতারা আমাদের দেবগত দল সৈকা থেকে আসামবাসীর আরম্ভ জন্য দরদ করে দেখায়। পদ্মুৎ আমাদের বর্তমান থেকে দল আরম্ভ করে ভূমিপুত্রদের জন্য দরদ গৌরব দেখায়। গগৈ মহাশয় আমাদের দল হিন্দু, একটি শব্দ মুসলমান, বৌদ্ধ, ব্যবহার খ্রিস্টানের করেননি, জন্য দরদ তিনি দেখায়। নীরবে বসে আমাদের আছেন। দল আমরা যে জানি কোনো গত রকম 40-45 আমরা বছর ওদের পাশে মুসলমান দাঁড়াই। সম্প্রদায়কে আমরা ওদের আপনারা জন্য ভোট দরদ ব্যাংক দেখাই। আমরা হিসাবে কমিউনিস্ট ব্যবহার রাজনীতি করেছেন। করি না। আপনারা আমরা দেখবেন উচ্ছেদের রাজনীতি করি আগামী না। নির্বাচনে আমরা বিয়ার আপনাদের দর্শন কংগ্রেস বলে দলকে একটা বেশ, অভিযোগ পাল্টা অভিযোগ চলছে রাজনীতি কংগ্রেস না। এবং খুঁজে পাবে বিজেপির না। মধ্যে যে আজকের ভোট দিনে ব্যাংকের স্বার্থে সরকারি একদল বলছে জমিন উচ্ছেদ হচ্ছে এবং মাননীয় আরেক দল মুখ্যমন্ত্রী বলছে যে মহোদয় যে সিদ্ধান্ত একদমই। নিয়েছেন সরকারি জমিন বের করার জন্য, এটা একদমই একটা একদমই ঐতিহাসিক একদমই সিদ্ধান্ত। একদমই এটাকে একদমই ধন্যবাদ বিজেপির তরফ জানানো থেকে উচিত, আসছে যে তাদেরকে এই সমর্থন করা সংখ্যালঘু উচিত। এবং অবৈধ যারা অনুপ্রবেশকারী সেটা কংগ্রেস আমলে এখানে এসেছে এবং তারা যে বিস্তার স্থাপন করেছে, যেভাবে অবৈধভাবে থাকা শুরু করেছে একমাত্র কংগ্রেসের জন্য। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগের খেলা চলছে এবং এই আলোচনা আমরা আবারও এগোবো। আলোচনার বিষয় হচ্ছে উচ্ছেদ এবং গুয়াহাটিতেও ইতিমধ্যে বিভিন্ন এলাকায় কিন্তু একেবারে মিয়াদের আগ্রাসন বলা যায় যত্রতত্র, অর্থাৎ যেখানেই খালি মাটি সেখানে মিয়া, এমনটাই উঠছে অভিযোগ। ছবিগুলো তেমনই কথা বলছে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে বরিষ্ঠ সাংবাদিক মৃণালদা রয়েছে। মৃণালদা, এই কিছুক্ষণ আগে যে আমরা আলোচনা করছিলাম এবং দেখলাম বিজেপি এবং কংগ্রেসের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ। বিজেপি বলছে যে কংগ্রেস নিজেদের স্বার্থে এই সংখ্যালঘু বা অবৈধ অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিয়েছে এবং কংগ্রেস বলছে যে এই যে উচ্ছেদ সেটা হচ্ছে ভোটের উচ্ছেদ, অর্থাৎ নির্বাচনী উচ্ছেদ হাতিয়ার বলছে কংগ্রেস। বিজেপি এই নির্বাচনী হাতিয়ার হচ্ছে উচ্ছেদ অভিযান। মানে বিষয়টাকে কিভাবে দেখছো? আমি যেহেতু পেশাগত একজন সাংবাদিক, কংগ্রেস অবশ্যই রাজনীতি করছে, বিজেপিও রাজনীতি করছে, এটা অস্বীকার করার উপায় নেই। এখন কথা হচ্ছে কি, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় রাজনৈতিক মধ্যে যারা দল আলাদা কিন্তু কথা বলে একরকম। যেমন আমার সঙ্গে আছেন ইউডিএফের একজন কংগ্রেসের উচ্ছেদ অভিযান নিয়ে একটু খেয়াল করে দেখলেই বোঝা যায় যে কংগ্রেস ইউডিএফের কথা প্রায় সেম কথা বলছে। এখানে বলা হয়েছে যে সরাইঘাটের যুদ্ধ সিএম মহাশয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে,
সরাইঘাটের শেষ যুদ্ধ হয়েছে, এই 21-এর নির্বাচন, এখন 26-এর নির্বাচন এসছে, এই মধ্যে কেন হয়নি এই সরাইঘাটের আশপাশ অঞ্চল? একদমই, কেন হ্যাঁ, হয়নি? কেন হয়নি? এই কেন হয়নির মধ্যে এখন যদি আবার এই জায়গাতে বুলডোজার চালানো হয়, কংগ্রেসই আবার আপত্তি করবে। এখন কেন করছে? ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে আমি মাছও ধরবো জলেও নামবো না। বিজেপি কি করছে? উচ্ছেদ অভিযান, আজকে 10 বছর বিজেপি শাসন। মিনাল দা, একটাই প্রশ্ন, আগে আমাদের তরফ থেকে একটাই প্রশ্ন থাকছে, কংগ্রেস আমলেও কেন এই বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হয়নি এবং বিজেপির তরফে এতটা দেরি কেন লেগে গেল? হ্যাঁ, বিজেপি একটা অস্বীকার করার উপায় নেই যে 10 বছরে বিজেপি অন্ততপক্ষে কিছুটা মাইনরিটি সেকশনে পৌঁছে গেছে। আগের বিজেপি আর এখনের বিজেপির মধ্যে একটু তফাৎ আছে। আগের বিজেপিতে কমপ্লিটলি একটা শ্রেণীর মানুষ ছিল, এখন কি হয়েছে, বিজেপিতে কিছু সংখ্যালঘু মানুষ এসছে, যে কারণে বিজেপিও অনেক সময়, এটা অস্বীকার করার উপায় নেই যে বিভিন্ন সমষ্টিতে জবরদখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলার কথা, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি, কিছু আবেগ, এইসবে বিজেপিও পিছিয়ে যাচ্ছে। বিজেপির দেরি হওয়ার পেছনটাও এটা একটা কারণ। আমি একটা কিছু বলবো যে আমাদের অঞ্চলে অনেক অঞ্চল আছে যে 20-25 বছর আগে এখানে কিছু ছিল না, আবাদি বলতেই কিছু ছিল না, খোলা মাঠ ছিল, সরকারি জমি। এখন হঠাৎ করে কোত্থেকে কি হয়েছে, ঘর বাড়ি বানানো হয়ে গেছে, মানুষ আসছে, থাকছে। আর এটা মানে সত্যি কথা যেতে বেশি জনসংখ্যা গ্রোথ জনবিন্যাসের ক্ষেত্রে একটা অনেকটা আজকে বেড়ে গেছে। 20 বছর আগের যে জনসংখ্যা আর এখনের জনসংখ্যার মধ্যে রাত দিন তফাৎ। হ্যাঁ, তো আর এই জবরদখল করার পিছনে আরেকটা ছোট্ট কারণ আছে, মানে বিশেষ করে মাইনরিটি সমাজের মধ্যে ওই শিক্ষাগত একটু অভাব আছে, এখনো আছে, শিক্ষার আলো ঠিক সেই রকম পড়েনি, যে কারণে অনেক ক্ষেত্রে দেখবেন যে মাইনরিটি মানুষ যারা আছেন, বিশেষ করে মিয়া সম্প্রদায়ের মানুষ, ওদেরকে মেন্টালি আপনি বিভিন্নভাবে মোটিভেট করতে পারবেন, কারণ ওদের আমি বলছি না, এখনও মাইনরিটি মানুষ যথেষ্ট শিক্ষা এগিয়ে যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে কি, এই যারা খেটে খাওয়া মানুষ, যাদের মানে দিনান্তে পান্তা ফুরোয় পরিশ্রম করে, এদেরকে আপনি যেভাবে বুঝাবেন তারা সেভাবেই মোটিভেট করতে পারবে। এরা রাজনৈতিক, হ্যাঁ, এরা রাজনৈতিক এইসব মানুষগুলো আজকে জবরদখল কারা করছে? জবরদখল করে আসছে এই খেটে খাওয়া মানুষ, আর তাদেরকে মদত দিচ্ছে আপার শ্রেণীর মানুষ কিছু, শুধু রাজনৈতিক না, হ্যাঁ, তাদেরকে ইউজ করছে আপার শ্রেণীর কিছু মানুষ। এই যে আমার সঙ্গে বসে আছেন, উনি বললেন যে কেউ না কেউ তো মদত দিচ্ছে, কেউ না কেউ তো ওদেরকে মদত দিচ্ছে, এটা ফ্যাক্ট। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা সমস্যা আসামের, আমরা সবাই শুনি বানপানি একটা সমস্যা, এখন একটা বড় সমস্যা এসে দাঁড়িয়েছে এই জমি জবরদখল এবং পরবর্তীতে উচ্ছেদ। একদম, আমি এই বিষয়ে ফারহাদজির কাছে যাব। ফারহাদজি, আমি বলছিলাম যে আসলে ইভিকশন বা বর্তমান যেটা বেদখল বা ইলিগালি যেটা দখল করার কথার ব্যাপারটা আছে, আসলে ভারতীয় নাগরিক, ইন্ডিয়ান মানে সিটিজেন হওয়া সত্ত্বে তাদেরকে সরকারের সর্বপ্রথম কাজ করা দরকার, অন্ন বস্ত্র বা বাসস্থানের জন্য কাজ করা দরকার সরকারের। বিগত সময়ের সরকারগুলো এই মানুষগুলো আপনি দেখেন যে এই যে মিয়া সম্প্রদায় যেটা সো কল্ড, তো এই মুসলমান সম্প্রদায়, বেঙ্গলি মুসলিম, এরা যেসব অঞ্চলে থাকেন তা ওই ব্রহ্মপুত্রের যেটা ইভিকশনটা, মানে তারা প্রত্যেক বছরে মানে ইভিকশনে তারা কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড। তো এফেক্টেড হওয়ার পরে তারা কোনো না কোনো জায়গায় তারা যাওয়ার জন্য যেন মাটি ভূমিহীন হয়ে যায়, তারা কোনো একটা সময় সংস্থাপনের মানে চিন্তা করে। কিন্তু কংগ্রেসের দীর্ঘকালীন মানে শাসন ব্যবস্থায় এইসব মানুষকে নিয়ে তারা মাটির পাত্তা একটা অল্টারনেট তারা সুবিধা তাদেরকে দেয়নি। তো যখন নাকি এদেরকে আপনার এই নদী বা নদীর যেটা গড়াসহ নিয়ে এইসব অঞ্চল, আপনি কি মানছেন যে এখানে অবৈধ অনুপ্রবেশকারীরাও রয়েছে, এই অবৈধ জমির অবৈধ অনুপ্রবেশকারী আমার মতে তো নেই, আপনাদের মতে আপনার কোনো পদ্ধতি নেই, যারা রয়েছে তারা প্রত্যেককে স্থায়ী 100% যে বিজেপির আপনার যে জায়গায় নাকি দেখাতে পারছে না, বৈধ নথিপত্র কেন দেখাতে পারছে, কে পারছে না, যাদের পারছে না তাদেরকেই তো উচ্ছেদ চালানো হচ্ছে, এবং তারা তো না এটা দেখাতে পারছে না। আচ্ছা, ধুবড়িতে আপনার ইভিকশন চলাচ্ছে, একদম মেদিপাট্টা মাটি, তাদের কি ডকুমেন্ট নেই?
ডকুমেন্ট কি ভোটার আইডি নেই, আধার কার্ড নেই, এইসব ডকুমেন্ট নেই, না মাটির ডকুমেন্ট? কিন্তু তারা তো অবৈধভাবে ছিল না ওইখানটায়। অবৈধভাবে, আমি তো বলছি যে অবৈধভাবে যখন নাকি আপনার আপনার ইরোশন হয়ে গেল, ইরোশনের বছরের পরিমাণটা আপনি যখন কত ছিল, ইরোশন এফেক্টেড মানুষগুলো যখন নাকি রিভার ব্যাংকে এসে থাকে তাদেরকে ডিসির জরিয়াতে তাদেরকে আপনার মাটি পাট্টা দেওয়ার একটা সিস্টেম আছে, এইসব ডকুমেন্টও আপনার মানুষকে দিয়েছিল, কিন্তু অ্যালটমেন্ট তারা পায়নি। এইসব অ্যালটমেন্ট যখন না দেয় নেই, তারা একটা সময় কি আর ডেভেলপিং কোনো একটা জায়গায় তারা যাইতে চায় নিজের সংস্থাপনের জন্য। গুয়াহাটিতে কোনো লোক আছে কোনো জায়গা থেকে লোক আছে গুয়াহাটিতে সংস্থাপনের জন্য আছে, এখানে রেখে এখন এখানেও ওনাদের চাই, মানে ওইটাই এটা শুধুমাত্র দেখেন আজকে কার্বি আংলং, ডিমা হাসাও এইসব অঞ্চলে যতটুক মানুষ ইলিগেলি আছে, এটা শুধুমাত্র মিডিয়ায় আছে না, গতিকে এটা ন্যারেটিভ সৃষ্টি করা বাদ দেন, সারা আসামের ভ্রাতৃত্ববোধের জন্য কাজ করেন। হ্যাঁ, এই 40% মানুষকে টার্গেট করে ইলেকশন শুধুমাত্র জিতবেন। হিমন্ত বিশ্ব শর্মা যতটুকু মিথ্যাচারী সরকার, আজকে হিমন্ত বিশ্ব শর্মা উনি বলছিল যে নিজে মুখ্যমন্ত্রী হবেন না, আপনার এই রাজনীতিতে থাকবেন না, গতিকে এই মিথ্যাচার সরকারে শুধুমাত্র আপনার আজকের ডেটে ইভিকশন যেটা হচ্ছে, যে ইভিকশন হোক, কিন্তু ইভিকশন হওয়ার ক্ষেত্রে যে জায়গায় নাকি আপনি একটাও বাংলাদেশি পাচ্ছেন না, ভারতীয় নাগরিকের ক্ষেত্রে আপনার মিনিমাম যেটা প্রটোকল মেইনটেইন করা দরকার। আপনার আবেগটা আমি বুঝতে পেরেছি, এই মুহূর্তে আপনার মধ্যে একটা আবেগও কাজ করছে, কিন্তু আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাইবো, আপনাদের দল একটা সংখ্যালঘু দল, ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আপনাদের মানে যেহেতু একটা মুষ্টিমেয় লোককে বা একটা বিশেষ সম্প্রদায়কে আপনি যেমনটাই বলছেন যে টার্গেট করা হচ্ছে, বা ওদেরকেই কেন ভোটের স্বার্থেই হতে পারে বিজেপি সরকার বা বর্তমান সরকার একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করছে ভোটের স্বার্থে বা ভোটের রাজনীতি করছে, বেশ আপনার কথা যদি আমি মেনেও নিলাম, আপনাদের যেহেতু সংখ্যালঘু দল, আপনারা কি করছেন তাদের জন্য? আমরা তো চাইছি যে সরকারে এদেরকে মাটির পাট্টা দিক, যেসব আজকে মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে 40% অচিনাক্ত মানুষ, অচিনাকি মানুষ বা বাংলাদেশি মিয়া মুসলিম কাইন্ড অফ, যেটা নাকি আপনার সরকারি রেকর্ডমেন্টে 33% সামথিং ছিল, 33% যখন ছিল তাদের কাছে শুধুমাত্র 12% মাটি ছিল, 12% ভূমি, 33% মানুষের কাছে মাত্র 12% ভূমি ছিল। গতিকে এই যে বাদ বাকি থাকা মানুষগুলা যাদের কাছে মাটি নেই, তাদেরকে মাটির পাট্টা শুধু একদম ইজিলি দেওয়া দরকার, সরকারে দিয়ে দেখ, সমস্যার সমাধান হয়ে যাবে। তো এটা নিয়ে আপনার ডাক ঢোল কেন বাজাচ্ছেন? তারা শুধুমাত্র মুসলমান হওয়ার জন্য সেটা কি সম্ভব? দেখো আরো কিছু এখানে ভুল আছে, না। মানে কুটি কি আছে আমাদের এখানে, আমরা হচ্ছে কি একটা সেনসিটিভ জোনের মধ্যে পড়ি, আমাদের সাথে ইন্টারন্যাশনাল বর্ডার্স আছে, এগুলো আজ আমরা আলোচনা করছি বা এই বিষয়গুলো বহুত পুরনো। আগে আমরা কোনোদিন মানে ভালো পাকাপোক্ত ফেন্সিং এর কথা চিন্তাই করতে পারি নাই, যাতে এই সব অনুপ্রবেশ যাতে রুখা যায়। এখন আমরা কি দেখতে পাচ্ছি, এখনো কিন্তু আমাদের যে ইন্ডো বাংলাদেশ বর্ডার বলুন, সেটা কিন্তু 100% কমপ্লিট আপনার যেটা ফেন্সিং আছে সেটা এখনো হয়নি। এর পরবর্তীতে বিভিন্ন দল, বিভিন্ন জাতীয় সংগঠন যে এত বছর ধরে দাবি জানিয়ে আসছে যে আমাদের যে ইন্ডো বাংলা বর্ডার আছে সেটাকে সিল করা হোক, এইসব কিন্তু বিষয় এখনো কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, ওনারা এখনো এইগুলো বিষয় কেন দেখছে না সেটা আমরাও বুঝতে পারছি না। কারণ যদি আমরা একটা লং টার্ম যদি চিন্তাধারায় আমরা আসতে চাই, আমাদেরকে এইসব কাজ করতে হবে। যেরকম আমাদের ইন্টারন্যাশনাল বর্ডারকে আমরা প্রোটেক্ট করতে হবে, বিএসএফ এর যে ফ্রন্ট লাইন আছে সেটা তো আছেই, সেকেন্ডে হচ্ছে কি আমাদের আসাম পুলিশের একটা স্পেশালাইজড ব্যাটালিয়ন বানানো, যাতে নাকি সেকেন্ড লাইন অফ ডিফেন্স করা যায়। যেগুলো ভিডিপি আছে, ভিলেজ ডিফেন্স পার্টি আছে, ওনাদেরকে বর্ডার এরিয়াগুলোতে একটু সেন্সিটাইজ করা, সেগুলো বিষয়গুলোকে আরও অধিক নজর দেওয়া উচিত। না হলে কিন্তু এইসব বিষয় আমরা আলোচনা করব এইভাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলছেন ঠিকই, 100 বার আমি ওনার বক্তব্য শুনেছি, এবং কিন্তু এইসব যদি বিষয়গুলো যদি না দেখা হয় তাহলে কিন্তু আমরা বলতেই থাকবো এবং হয়তো অনুপ্রবেশ হতেই থাকবে, এবং আলটিমেটলি যেটা রিজন হবে না, ওনাদেরকে এখন হয়তো পুশব্যাকের ল জানা গেছে, কিন্তু আগে তো আমরা জানতাম যে আমাদের সাথে কোনো ট্রিটি নেই, কোনো চুক্তি নেই, যার জন্য পুশব্যাক করা সম্ভব হচ্ছে না। তো সেরকম পরিস্থিতি ছিল আগে, এখন তো আইন আছে বলে জানা গেছে,
সেই আইনের আওতায় পুশব্যাক টোটালি ইলিগাল। না না না, ইট ইজ অ্যাকর্ডিং টু ল, ইট ইজ অ্যাকর্ডিং টু ল। পুশব্যাকটা কেন রাত্রে আন্ধারে তাহলে দিচ্ছেন? কেন রাত্রে আন্ধারে দিচ্ছেন? বর্ডার খুলে দেন না পুশব্যাক। পুশব্যাক বর্ডার খুলে করেন। যাদেরকে হিমন্ত বিশ্ব শর্মা ওনার নিজের পেজে প্রত্যেকদিন আপডেট দিচ্ছে, ফেসটা ব্লার করে দিয়েছে। আর প্রত্যেকদিন বের হচ্ছে কি আপনার মিয়া মুসলমান তো বাদ দেন, এই জায়গায় গরিয়া মুসলমান, এই জায়গায় দেশি মুসলমানকে পুশব্যাক করা হচ্ছে। যদি পুশব্যাক করছেন তাদেরকে কেন রিটার্ন আনলেন? রিটার্ন কেন আনা হলো? শুধুমাত্র মুসলমানকে অত্যাচার করার জন্য। হাতে মানে নলবাড়ি মহিলা, নলবাড়ি মহিলা, মরিগাঁও যে মানুষটাকে পুশব্যাক করা হলো, কেন আনা হলো? কেন রিটার্ন আনলেন? তিনি বলেছেন, আমার একটা প্রশ্ন আছে, ইউডিএফ এর যিনি প্রতিনিধি একটু আগে বক্তব্য দিলেন, 2008 ইংরেজি থেকে টিল 2025 পর্যন্ত, বিশেষ করে 2016 এবং 2021-এ বরাক উপত্যকা থেকে যে বিধায়ক ইউডিএফ এর নির্বাচিত হয়েছিলেন, এক্সাম্পল আমাদের হাইলাকান্দির 3 বিধায়ক ইউডিএফ এর ছিলেন, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে গিয়ে কথা বলা তাদের কাছে নৈতিকতা নেই। আজকে হাইলাকান্দি জেলার 3 বিধায়ক কোথায় আছেন, কি করছেন, তারা নিজেই বলতে পারবেন না। এক সময়ে 2008 ইংরেজিতে বিশেষ করে বরাক উপত্যকায় আলগাপুর সমষ্টিতে উপনির্বাচন হয়েছিল। সেই সময়ে তৎকালীন ইউডিএফ এর প্রার্থী ছিলেন মেহবুবুল হক অ্যাডভোকেট। তখনকার সময়ে 95% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ইউডিএফকে ভোট দিয়েছিল। এক সময়ে ইউডিএফ এর ঠিকাদার ইউডিএফ ছিল মুসলমানদের ঠিকাদার হিসাবে। আজকের দিনে কংগ্রেস যেমন সংখ্যালঘু সম্প্রদায়কে মিসগাইড করে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছিলেন, ঠিক তেমনিভাবে ইউডিএফও 2008 থেকে 21, 16 এই কয়েকটা সালে ইউডিএফও মুসলমানদের ঠিকাদার হিসেবে ছিল। কিন্তু মুসলমান সম্প্রদায়ের আজকের যে নির্যাতন হচ্ছে, প্রথম নম্বর দায়ী হচ্ছে কংগ্রেস, সেকেন্ড ইউডিএফ, কিন্তু কংগ্রেস হচ্ছে সম্পূর্ণ দায়ী। আজকে বিশেষ করে কংগ্রেসের যারা লিডাররা আছেন, একদম লজিক্যাল কথা, এখানে রাজনীতি করার কোনো বিষয় নেই। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় উচ্ছেদ করছেন, পাট্টাদায়ী কোনো ব্যক্তিকে উচ্ছেদ করছেন না। আজকে যদি আসামের নাগরিক হিসাবে সরকারি জমি যারা দখল করবেন তাদেরকে উচ্ছেদ করার মতো কোনো পদক্ষেপ কোনো মুখ্যমন্ত্রী কোনো গভর্নমেন্ট নিতে পারেননি। এটা একমাত্র নিয়েছেন ভারতীয় জনতা পার্টি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সঞ্জীব বাবুরা তো কথা বলছেন। সঞ্জীব বাবুরা আইএমডিটি আইন এনেছিলেন। আচ্ছা, আসাম শেষ করার পরিকল্পনা ছিল। কি বলেন আপনি? সঞ্জীব বাবুরা তো আইএমডিটি আইন এনেছিলেন। সরকারি জমি বের করেছি। আইএমডিটি আইন কি ছিল সেটা সর্বানন্দ সোনোয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই যে জাজমেন্ট আছে সেটা পড়লে বোঝা যায়। আগে যারা নিজেদেরকে যারা ডিক্লেয়ার হতেন, আগে উনাদের গভর্নমেন্টের উপর দায়িত্ব ছিল উনাদেরকে প্রুফ করা কি উনারা ফরেনার্স বলে। এত ডেঞ্জারাস ল উনারা এনেছিলেন, হাউ টু প্রোটেক্ট দিস পিপল। তাহলে কংগ্রেস তো কথাই বলা উচিত না এই বিষয়ে, কারণ উনারা আইএমডিটি আইন এনে যার জন্য জাতীয় নায়ক উপাধি পেয়েছিলেন সর্বানন্দ সোনোয়াল মহাশয়, উনি বাতিল করেছেন। উনি মামলা করার দরুন বাতিল হয়েছে। এবং এই আইন কতটুকু ভয়ঙ্কর ছিল সেটা তৎকালীন সময় সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে, সেই আইন জাজমেন্ট পড়লে বোঝা যায়। তাই উনি যাতে আমাদের এই প্রেজেন্ট গভর্নমেন্টের লিগ্যালিটির উপরে কোনো কথাই না বলেন, কারণ আইএমডিটি আইন সবাই মনে আছে। মহিলাকে পুশব্যাক করা হয়েছে, লজ্জা হচ্ছে না আপনাদের? যে মহিলাকে পুশব্যাক করা হয়েছে, আরে আপনি আইএমডিটি আইনের কথা বলুন, আপনি আইএমডিটি আইনের কথা বলুন। আপনাদের গভর্নমেন্ট আইএমডিটি আইন এনেছিল। এই আইএমডিটি আইন কত ভয়ঙ্কর, আসামের জনগণ শুধু না সুপ্রিম কোর্ট বলেছে এই আইন গভর্নমেন্টের উপরে দায়িত্ব ছড়িয়ে দিত কোনো যদি ব্যক্তি ফরেনার্স হিসেবে ডিক্লেয়ার হবে। যখনই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিপদে পড়বে তখন আপনারা হিন্দু সম্প্রদায়ের প্রীতি দেখান। এখানে কংগ্রেস মাইনরিটি সম্প্রদায়ের কাছে ভোট চাওয়ার কোনো নৈতিক অধিকার নেই। আজকের দিনে আপনারা 100% মনোযোগ সহকারে আপনারা আইএমডিটি আইনের কথা কখনোই আপনাদের দল সামনে আনতে চায় না, কারণ আইএমডিটি আইন হচ্ছে গিয়ে আসামের ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর একটা আইন ছিল আপনারা এনেছিলেন।
legality। এই আইএমডিডি অ্যাক্টের দৌলতে কত মানুষকে আপনারা বহিরাগতকে ভারতীয় সাজানো পরিকল্পনা করেছিলেন সিদ্ধার ভাই। ফারহাদ জি কিছু বলতে চাইছেন? একদম সময় শেষ, একদম সংক্ষেপে, একদম সংক্ষেপে, একদম সংক্ষেপে। এটাদেরকে আপনারা প্রশ্ন দিয়েছেন। এক মিনিট, আপনার আজকে আপনার সেই আপনার প্রশ্ন কোশ্চেন অ্যানসারটা দেওয়ার দিচ্ছি, জন্যে আপনার আজকের অ্যানসারটা দিনে দিচ্ছি। সংখ্যালঘু এক মিনিট, সম্প্রদায়ের মানুষ বিভিন্নভাবে এক মিনিট, শুনেন। আপনারা কেন জমি পাট্টা দিলেন না? আপনারা অনেক সময় পেয়েছেন, সরকারি ছিলেন তখন না, শুধু আপনারা কেন পাট্টা দিলেন না? আজকের দিনে হাফিজুর ভাই, সময় ভাই, উপযোগী হাফিজুর সাহেব, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনারা হাফিজুর জারি সাহেব। করে নিয়েছেন। আপনারা দেখবেন 26 নির্বাচনে আপনাদের দলকে হাফিজুর সাহেব, আসামে আমি দুর্নীতি আপনি আমাকে কোশ্চেন করেছেন, এসেছেন তো কোশ্চেন করেছেন। সময় একদম শেষ হয়ে যাচ্ছে, আমাকে শেষ করতে হবে আজকে আমি বলছি কি যে আমি সময় তো নেই। খুবই মানে আসলে এত দুঃখিত যে বিজেপির দিন এত খারাপ যে হাবিজুরের মতো একজন দাড়ি টুপি থাকা মানুষের আজকে দরকার হয়েছে এই টক শোতে আপনার তারা মানুষ পাঠাইতে। সরি বিজেপি ভাই, আপনি যতই বলেন আপনাকে আপনার মা বোনকে মনে হবে বাচ্চা জন্ম দেওয়ার মেশিন, বাচ্চা জন্ম, আপনি উকালতি করতে আসছেন বিজেপিকে নিয়ে, উকালতি করছেন বিজেপিকে নিয়ে। না, এটা যতই বলেন, আমি বলছি আমাদের মুসলমানের জন্য ঢাল, একটা প্রতিরোধ হিসাবে প্রতিরোধ হিসাবে আপনি কেন কথা বলেন? আপনি বিজেপির উকালতি করেন। ব্যক্তিগত আক্রমণ নয়, ব্যক্তিগত আক্রমণ নয়, সবাই নিজেদের মর্যাদা রক্ষা করুন। একদম সময় একেবারে শেষ, তবে উন্নয়নকে সরকার সমর্থন করবেন, আপনাদের কেউ কাউকে পার্সোনাল অ্যাটাক বেশ, আমি শেষ করছি। তবে আজকের সাফ কথায় যে আলোচনা হয়েছে, আমরা বেদখলকারীদের নিয়ে করছিলাম এবং গুয়াহাটিতে ইতিমধ্যে একাধিক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে অবৈধ দখলদারির যে ছবি উঠে আসছে, সেক্ষেত্রে সরকার আগামী সময় কি পদক্ষেপ নেবে এবং গোটা অসম জুড়ে যেভাবে অবৈধ অনুপ্রবেশ হোক বা মিয়া মুসলমান হোক, যেভাবে অবৈধভাবে তারা ঘাঁটি গেড়েছে বা অন্যান্য সম্প্রদায়ের লোক, সমস্ত ক্ষেত্রেই যারা অবৈধভাবে সরকারি জমি দখল করবে তাদের বিরুদ্ধে কিন্তু সরকার কঠোর এবং সেই পদক্ষেপকে সকলেই কুর্নিশ জানাচ্ছে এই মুহূর্তে, কারণ কারোরই অধিকার নয় সরকারি জমি দখল করা। সে জায়গায় দাঁড়িয়ে আমরা পরবর্তী সময় সরকারের আরো পদক্ষেপগুলোর দিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে সব কথা আমি শেষ করছি, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে মৃণালদা রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং সুব্রতী সরকার আইনজীবী, কংগ্রেসের মুখপাত্র সঞ্জীব রায়, ইউডিএফ এর আইটি সেলের চেয়ারম্যান ফারহাদ আলীজি এবং বিজেপি সংখ্যালঘু মোর্চার উপসভাপতি রাফিজুল রহমান লস্কর, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সব কথা আমি এখানে শেষ করছি, ধন্যবাদ।